সপ্তাহের মতন মশলা একদম রেডি করে দেখতে দেখতে শীতকাল তো চলেই এলো। তবে বেশি শীত পড়ার আগেই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজগুলো আজকে গুছিয়ে নিয়েছি। সেগুলো কি করেছি একটু পরেই তোমরা দেখতে পারবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর ঘড়িতে এখনও 8:30 পৌনে 9টা মতন বাজবে। আজকে চিকু না প্রায় 6টা 6:30টার সময় আর কি উঠে পড়েছিল। তো খেলাধুলো করছে, তো ভাবলাম একটু পরে আমি যখন পুজো করতে বসবো ও কিন্তু আমার সঙ্গে পুজো করতে বসবে। সেই জন্য আগে ভাগে দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি। আর তারপরে এখানে হালকা একটা মিষ্টি রোদ চলে আসে। আমাদের প্রত্যেকটা ঘরে যেহেতু এরকম বক্স জানালা আছে, যার জন্য খুব ভালো রোদ আসে। কিন্তু শীতের সময় এই জানালাতে কিন্তু বালিশ বলো বা যে কোনো কিছু খুব ভালো করে রোদ খাওয়াতে পারি। আর চিকু কিন্তু এখন আগের থেকে অনেক বুঝদার হয়েছে, অনেক কিছু বোঝে এবং অনেক কাজ কিন্তু নিজেই করে নিতে পারে। যেমন ধরো দেখো, এই যে স্নানের পরে এখন একটু নিভিয়া মাখাচ্ছি, ও একা একা ওর হাতে একটু দিতে হবে। তো সুন্দর করে মাখিয়ে দিয়েছি আর ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিয়েছি। আর প্রতিদিন স্নানের পর একটুখানি টি পাউডারটা দিয়ে দিই, তা না হলে আর সারাদিনে দেওয়ার সময় পাই না। একমাত্র কোথাও যাওয়ার সময় আর কি তখনই টিপ পরাই। আর ও ছোটো বাচ্চা, তো যাকেই বাড়িতে যেই আসুক না কেন তার সঙ্গে এত গল্প জুড়ে দেয়। দেখবে বাচ্চারা যখন ফিটফাট হয়ে থাকে সেই সমস্ত বাচ্চা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো সেই জন্য বাড়িতে থাকুক আর বাইরে থাকুক, চিকুকে সবসময় চেষ্টা করি একটু রেডি করে রাখার। বলছে ঠাকুর ভালো রেখো, সুস্থ রেখো, বেবির নাকে সর্দি হচ্ছে, সেটাই বলছে নাক কখন বকেছে মা? ও লাঠি দিয়ে মেরেছে, সর্বনাশ। ঠাকুরের কাছে কি অভিযোগ করছে আমার নামে। ঠিক আছে, এবার ওঠো, ভালো করে নমো করে নাও। প্রত্যেকদিন স্নানের পরে চিকু সব থেকে প্রিয় কাজ বলতে পারো সেটা হলো ঠাকুর প্রণাম করার। ওকে কিন্তু বলতে হয় না, ও কতক্ষণ ধরে যে প্রণাম করে। আরও দেখালে হয়তো ভিডিওটা আরও বড় হয়ে যেত। ওর মতন আর কি প্রণাম করতেই থাকে, যতক্ষণ না আমি বলি চলে এসো ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, ঠাকুরের সঙ্গে কত গল্প করতে থাকে। আর তারপরে কিন্তু ল্যাপটপে কার্টুন চালিয়ে দিয়েছি, চিকু এখন কার্টুন দেখছে। তবে যে খুব একটা মন ভরে দেখে সেরকমটা কিন্তু নয়। চিকু এখন জানি না কেমন হয়ে গেছে, ফোনের প্রতি বা এরকম ল্যাপটপের প্রতি ওর অতটাও আকর্ষণ নেই। মোটামুটি ল্যাপটপের মতন চলে, ও ওর মতন হুড়োহুড়ি করতে থাকে। আর আজকে তো বৃহস্পতিবার, অনেক কাজকর্ম রয়েছে। আর ও যদি আমার পায়ে পায়ে ঘুরতে থাকে না, আমার সেই কাজগুলো কিন্তু আরও দেরি হয়ে যায়। তো সেই জন্য এরকম ল্যাপটপটা চালিয়ে দিয়েছি, তাহলে অন্তত ঘুরতে ফিরতে আর কি ল্যাপটপটা দেখবে আর আমি আমার মতন কাজ করে নিতে পারবো। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এখন আর বিছানা তুলি না, সোজা বালিশগুলোকে জানালার কাছে দিয়ে দিই, সেগুলো একদম গরম হয়ে যায়। আর বেলার দিকে তারপর কি করি, যখন বিছানাটা গোছাই তখন বালিশগুলো একটু হাত দিয়ে পিটিয়ে নিলে কত সুন্দর ফুলে যায় আর কি।
এই শীতকালে কিন্তু আমার বেডরুমে একটা প্লাস পয়েন্ট হলো আমার বিছানাতে রোদ চলে আসে, যেটা গরম গরম বেশ ভালো লাগে। তবে কি জানো তো, আমি যেখানে আছি এত দিকে তারা দরজা জানালা আমার বন্ধ করতে ভীষণ বিরক্ত লাগে আর খুব অলসতা কাজ করে। সেই জন্য দেখবে কখনোই আমি প্রত্যেকটা আর কি জানালা খুলি না, খুললেও সেটা খুব কম সময়ের মধ্যে, খুব কম বলতে পারো, তখনই আর কি খুলি। তা না তো ওই রকম আর কি 4টের মধ্যে আমি সবসময় 2টো সবসময় বন্ধ রাখি আর 2টো একটুখানি খুলি জানালাগুলো। তো যাই হোক, ওদিকে চেয়ারের উপরে যে বালিশগুলো রাখি আর কি, মানে কুশানগুলো, সেগুলো একটু সুন্দর করে রেখে দিয়েছি। ওই চেয়ারটা তো খুব একটা লাগে না, বেডরুমে রাখি, দেখতেও ভালো লাগে। আর তারপর একটা পাতলা বেডশিট আমার তো রাখতেই হয়, কেননা এই শীত পড়ে গেছে তো ওদের এখনও, মানে ওদের বলতে চিকুর আর চিকুর পাপার, ওদের কিছু লাগে না, কিন্তু আমার ভোরের দিকে প্রচণ্ড শীত করে, তো সেই জন্য বেডশিটটা আমি আর কি রাখি। তো বিছানার মধ্যে এক কোণে রেখে দিই, কিন্তু ভোরের দিকে যখন সবার ঠান্ডা লাগবে তখন আমার বেডশিটটা নিয়ে সবাই টানটানি করতে থাকে। তো যাই হোক, ওটা একদম ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। এখন তাও দেখো অতটাও ঠান্ডা পড়েনি, কিন্তু এরপর অতিরিক্ত ঠান্ডা পড়ে গেলে তখন বিছানার মধ্যে সমস্ত জিনিসে ভরে যাবে, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে লেপ কম্বল বালিশ কাঁথা, মানে একটা বাজে ব্যাপার হয়ে যায়, তাই না? ছোট বেডের মধ্যে অত হাবিজাবি রাখলে দেখতেও ভালো লাগে না। তবে যাদের আর কি এরকম রাখার উপায় নেই তখন তো রাখতেই হয়। তাও আমি চেষ্টা করি বালিশ আর কি কম রাখার। বেডে সবসময় 2টো বালিশই তোমরা দেখতে পাও, আর একটা তো রাতে লাগে, সেটাও রাত্রিবেলা করেই আর কি ওই আমাদের যে দেয়াল শোকেস আছে ওখান থেকে বার করে নিই। সকালবেলা আমাদের বাড়ির পিছনের দিকে আর কি যে বারান্দার মতন আছে, উঠোন বলতে পারো, তো সেখানে দড়িতে কয়েকটা জামা কাপড় মেলা ছিল। এখানে তো বেশ জামা কাপড় মেলার তো অত জায়গা নেই, আগের জামা কাপড়গুলো তুলে তারপর মেলতে হয়। চিকুর পাপা কি করেছে, সকালে ওই সমস্ত জামা কাপড়গুলো এনে এই দোলনার মধ্যে দলা পাচা করেই আর কি রেখে দিয়েছে। তো সেগুলো আমি হালকা ফুলকাভাবে এদিক ওদিক করে মেলে দেবো, আর যে কটা শুকিয়ে গেছে সেগুলো এখন ভাঁজ করে জায়গায় রেখে দেবো। সকালের এই টুকটাক কাজকর্মগুলো যদি একবার না সেরে নিই না, তখন দেখবে এগুলো আর করাই হয় না, করতে করতে দুপুর গড়িয়ে যায়। আর আগের ভিডিওতে বাসুকৃষ্ণ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করে বলেছো, দীপা তোমার চুলটা আগে যখন বড় ছিল পিছন থেকে তোমাকে দেখতে কত সুন্দর লাগতো, এখন চুলটা ছোট করে দিয়েছো, অতটাও ভালো লাগছে না। প্রথমেই বলি, যে কোনো জিনিস কিন্তু যত্নের উপর দেখতে ভালো লাগে দেখবে। আর আমি সত্যি কথা বলতে না সামলাতে পারছিলাম না, বিশ্বাস করো। এমনিতে তো সংসারে হাজারো কাজ থাকে, তারপর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা মানে বুঝতে পারছো অনেকটাই সময় সাপেক্ষ। তার উপরে আমার চুলে প্রচণ্ড জট পাকিয়ে যেত। আমার চুলটা খুব পাতলা তো, যার জন্য আর কি জট পাকাতো। তো সেই জন্য আর কি কী করতে হতো, আমাকে সবসময় শ্যাম্পু করা কিংবা কন্ডিশনার, সিরাম, এগুলো আর কি মেনটেনেন্স করতে হতো, যেটা আমি পারতাম না। সত্যি কথা অতটা সময় দিতেও পারতাম না, যার জন্য একদম ছোট করে কেটে দিয়েছি। আরও তো ছোট করার ইচ্ছে ছিল, তবে ভাবলাম যে না, এরপরে আর কি বাড়িতে সবাই বকাবকি করবে, সেই জন্য ওই পর্যন্তই রেখেছি। বিশ্বাস করো আমার ইচ্ছা করে না আমি পুরো একদম মানে কাঁধ পর্যন্ত চুল রেখে দেবো। যত্ন করতে পারি না তো কী করবো, কিন্তু লম্বা চুল আমার ভীষণ ভালো লাগে। চিকু যখন বড় হয়ে যাবে, নিজের কাজ নিজে করতে পারবে, কিংবা আমার সংসারে অন্তত এত হেটেক থাকবে না, তখন আমি হয়তো নিজের একটু একটু শখগুলো পূরণ করতে পারবো। আমার না ভীষণ ভালো লাগে 2 হাতে নখ রাখা, লম্বা লম্বা চুল করা, বা নিজেকে একটু যত্ন নেব, বা একটু যোগা বা এক্সারসাইজ এই সমস্ত করব, খুব ভালো লাগে। তবে ওই যে কাজের জন্য এগুলো হয়ে ওঠে না গো। আমরা যারা গৃহবধূ আছি দেখবে সংসারের পিছনে আমাদের সমস্তটা যখন আর দিয়ে দিই, তখন দেখবে নিজের যে ভালো লাগা, নিজের পছন্দ, এগুলো আমরা ভুলেই যাই। যে নিজেকে একটু সময় দেবো এই তখন কিন্তু আর মাথায় থাকে না দেখবে। তখন বাচ্চার পড়াশুনো, কে কোনটা খাবে, কার কি কি লাগবে না লাগবে, এগুলো নিয়েই আমরা ব্যস্ত হয়ে যাই। দিন শেষে আমরা নিজেদের জন্য আর সময় পাই না। আর তারপরে স্নান টান সেরে এখন এই যে ঠাকুর পুজো করতে বসেছি। আর বৃহস্পতিবার হলেই কিন্তু আমার একটু শাড়ি পরতে ইচ্ছে হয়, সেটা 2 মিনিটের জন্য হোক আর 5 মিনিটের জন্য হোক। এই যে অরেঞ্জ কালার শাড়িটা, এটা মায়ের শাড়ি। মা যখন এখানে একবার এসেছিলো শাড়িটা আমার কাছেই রেখে দিয়েছিলাম, এত পছন্দ হয়েছে। আর তোমরাও বেশ অনেক প্রশংসা করেছো এই শাড়িটার, খুব একটা পরা হয় না। এর সঙ্গে হোয়াইট কালারের ব্লাউজটা খুব ভালো যায়, তবে হোয়াইটটা আমার কাছে এই মুহূর্তে ছিল না, তো সেই জন্য আর কি লাল কালারের একটা ব্লাউজ দিয়ে পরেছি। আর আজকে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে, শাড়িটা পরার পর না বুঝতে পারছিলাম, তবে বেশিক্ষণ আর পরে থাকতে পারিনি, খুলে দিতে হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো খুব ভালো করে আর কি সিংহাসনটা মুছে নিয়েছি। তারপরে যে প্রত্যেকটা জায়গা মোছা মোছা হয়ে যাওয়ার পরে ফুল দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবারে, মানে প্রতি বৃহস্পতিবার বলতে পারো, বাইরে
বাইরে থেকে আমাদের ফুল আনা হয়, গাঁদা ফুল, বেলপাতা, তুলসী পাতা এই সমস্ত আর কি। আর এই গাছে যে ফুল কটা হয় 2-1টা মতো সেগুলোও নিই। সব মিলিয়ে খুব সুন্দর করে কিন্তু সিংহাসনটা সাজিয়ে বৃহস্পতিবার করে পুজো করতে পারি। আর তারপরে এই যে মঙ্গল ঘরটা দেখছো, এর উপরে এখন একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেব। অনেকে অনেক রকমভাবে স্বস্তিক চিহ্ন আঁকে, তবে আমি এটা আমার মতন করে আঁকি। জানি না কতটা ঠিক করছি, কতটা ভুল করছি। ভুল হলে অবশ্যই ভুলটা ধরিয়ে দেবে, সেই মাফিক আমি কাজ করব। তো যাই হোক, এখন এই যে আমের পল্লবটা দেখছো সেটাই ঘটের মধ্যে দেব, কিন্তু ডাঁটিটা এতটা লম্বা ছিল খুব একটা ঢুকছিল না। তারপর আম পাতা, পান পাতা আর কাঁঠালি কলার উপর একটুখানি ওই সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। তারপর আর কি উপর থেকে একটু চালের গুঁড়ো, জল, কাঁচা পয়সা যা যা দেয় আর কি এগুলো দেব। তোমরা অনেকেই আমাকে একবার কোনো একটা বন্ধু প্রপারভাবে আমাকে বলেছিলে যে মা লক্ষ্মীর ঘটে কী কী দিতে হয়। দেখো, নিয়মকানুন তো অনেক রকম আছে, তবে আমার পক্ষে না এত কিছু নিয়মকানুন মানা সম্ভব নয়। আমি যতটুকু তোমাদেরকে দেখাই বা যতটুকু তোমরা দেখেছো সম্পূর্ণটা নিজের বিশ্বাসে ও ভক্তিতে কিন্তু আমি পুজো করে থাকি। তবে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে এই যে আমার ছোট্ট ঠাকুর ঘরটার জন্য। তোমরা অনেকেই প্রশংসা করো যে দীপা তুমি কত সুন্দর গুছিয়ে রাখো। আর আগের কোনো একটা ভিডিওতে সুরভি মণ্ডল ঘোষ আমাকে বলেছিলে যে দীপা তুমি কি কুবেরের পুজো করো? না গো, আমি কুবেরের পুজো করি না। আগে তো মা লক্ষ্মীর ঘরটাও ছিল না, নর্মাল ছোটো মতন আর কি আর ঠাকুর ঘর ছিল। আস্তে আস্তে তোমরা এত বলেছো যে ঠাকুরের একটা ঘট পাতো দীপা, ভালো লাগবে, ঘট পাততে হয়, এত কমেন্ট পেয়েছি, তারপর থেকে একটা ঘটও নিয়ে চলে এসেছি। আসলে ভাড়া বাড়িতে থাকি তো বেশি কিছু করতে চাই না, মানে যতটুকু না করলেই নয় ততটুকু করি। তবে তোমরা যখন কেউ আবদার করো কিংবা আমাকে জানাও যে কোনটা ভালো কোনটা মন্দ, আমি সেগুলো অবশ্যই রাখার চেষ্টা করি। ভোলানাথকে যেহেতু সপ্তাহে একদিন করে স্নান করাই, ওই বৃহস্পতিবার করে আর সোমবার করে স্নান করাই, আর মঙ্গলবার করে উপর থেকে আর কি জল ফল উপর থেকেই ঢেলে দেওয়া হয়। খুব ভালো করে এই 2 দিন করাই, যেহেতু এই 2 দিন আমি পুজো করি এই কারণে আর কি। আর অন্য সময় তো চিকুর পাপা করে, ও তো অতটা ভালো পারে না। ভোলানাথের গায়ে হালকা হালকা একটু ধুলো থেকে যায়, সেই জন্য প্রথমে হালকা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর উপর থেকে একটু মধু ঘি ভালো করে মাখিয়ে তারপর জল দিয়ে ভোলানাথকে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে আকন্দ ফুলের মালাও এনেছিল, অনেক দিন বাদে আকন্দ ফুলের মালা দিচ্ছি। সেকেন্ড যে বাড়িটাতে থাকতাম ওখানে তো আকন্দ ফুলের এত বড় গাছ ছিল, তোমরা তো দেখেছো কত কত আকন্দ ফুল হতো। তো সেই ফুলটা আর কি খুব মিস করি। তো যাই হোক, ভোলানাথকে স্নান করিয়ে দিয়েছি, তারপর চন্দনের ফোঁটা দিয়ে বেলপাতাগুলো মহাদেবের কাছে অর্পণ করেছি। আর এখন এই যে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু কার্তিক মাসের কয়েকটা দিন বাদেই শুরু হবে, আমি প্রত্যেক বছর এই আশ্বিন মাস কিংবা কার্তিক মাস জুড়ে মোটামুটি আমি 1 মাসের ওই 30 দিন মতন আর কি সবসময় প্রদীপ দেখাই। এতে কিন্তু অনেক শুভ বলে মানা হয়। তবে কার্তিক মাসে অনেকেই করে, তবে আমি প্রত্যেক বছর কার্তিক মাসেই করি। তবে এবছর কিন্তু আমি আশ্বিন মাস থেকেই শুরু করেছিলাম, কেননা এই নিয়মটা মায়াপুর থেকেও মানা হয়। মাই হ্যাপি ফ্যামিলি আইডি থেকে এক বন্ধু বলেছিলে দীপা তোমার তেলের কন্টেনারগুলো কোথা দিয়ে নিয়েছিলে? ওটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মিশোতে। তখন মোটামুটি বাই 1 গেট 1 ছিল, একটার সঙ্গে একটা ফ্রিতে। মোটামুটি ওই 100 টাকার মধ্যেই সম্ভবত হয়ে গেছিলো। তুমি মিশোতে দেখতে পারো, এখন কিন্তু কমের মধ্যে পেয়ে যাবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের পুজো করা একদম কমপ্লিট। আমি আগে না আলপনা দিয়েই পুজো করতাম, তবে এখানে ওই যে জল ফল পরে ঠাকুরের স্নান টান করানো হয়, তো যার জন্য আলপনাটা একদম হাটকিয়ে যায়। তো সেই জন্য কী করি, ঠাকুর পুজো হয়ে গেলে তারপরে আমি আলপনা দিই। তবে আজকে হাতে বেশি সময় ছিল না, তাড়াহুড়ো করে শুধুমাত্র লক্ষ্মী মায়ের চরণ দিয়েছি। সকাল সন্ধ্যে যেহেতু ঠাকুরের বই পড়ি, এখন এই সমস্ত মন্ত্র বলার সময় আমার কোনো রকম বই লাগে না। যেমন ধরো হনুমান চল্লিশা, কৃষ্ণের 108টা শতনাম, এইগুলো। এই যে বন্ধুরা, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর বৃহস্পতিবার হলে আমার একটু শাড়ি পরতে ভালো লাগে, তো খানিকক্ষণের জন্য আর কি শাড়িটা পরলাম, এখনই ছেড়ে দেবো আর কি। কেননা শাড়ি পরে না একদমই কাজ করতে পারি না, বিশেষ করে একটু শক্ত শক্ত যে শাড়িগুলো আর কি। এটা আর কি মানে মোটামুটি 2 থেকে 3 বার মতন পরলাম, তো সেই জন্য শাড়িটা একটু শক্ত মতন আছে। তো ভাবলাম একটু পরে ছেড়ে দেবো, কেননা নাইটি পরে না যেরকম একটা কমফোর্টলি সমস্ত কাজ করতে পারি, সেগুলো শাড়ি পরে তো হয় না। তো আজকে খুব ভালো করে আর কি বৃহস্পতিবারে ঠাকুর পুজোটা করলাম। কেননা সিংহাসনের আশপাশগুলো প্রচণ্ড নোংরা ছিল, সেগুলো সমস্তটাই সরিয়ে পরিষ্কার করেছি।
আর চিকু এখানে আমাকে কি বলছে না, মহাদেব এসছে, মানে ও নিজেকে একা সময় মহাদেব বলে, একা সময় বলে গোপাল এসেছে, এই করতে থাকে আর কি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চিকু এরকম সারাক্ষণ ঠাকুরের সঙ্গে বকবক করতে থাকে, ঠাকুর চকলেট দাও, ঠাকুর মা বকেছে, এই রকম আর কি। চিকু এখন সারাক্ষণ অনবরত ঠাকুরের নাম বলতে থাকে। পরের ভিডিওতে আমি একটা ক্লিপ তোমাদেরকে শেয়ার করব, ও খেলতে খেলতে তাও কিভাবে ঠাকুরের নাম করে। তো যাই হোক, এটা না আগের দিনকে আর কি ডিমের 1 পেটি ডিম আনা হয়েছিল। এই শীতের সময় ডিমটা একটু বেশি ব্যবহার হয়, আর তেমনি দামও কিন্তু বেড়ে গেছে, 6.5 টাকা 7 টাকা করে ডিমের পিস। কিন্তু দাম নিলে কি হবে, প্রত্যেকটা ডিমের সাইজ কিন্তু বেশ বড় বড় ছিল। ওইভাবে কন্টেনারে করে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। যেহেতু আমার এগ ট্রে কোনো রকম নেই, আমি ওই বড় একটা কন্টেনারের মধ্যে রেখে দিই। আর আজকে প্লেন রান্না করব ডিমের ঝোল আর কি, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার যেহেতু এরকম এগ বয়লার রয়েছে, যার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এই যে মাল্টিপারপাস ইলেকট্রিক কেটেলটা এত কাজে ব্যবহার করি কি বলবো। তো আজকে আর কি মানে আগের দিনই বার করা হয়েছিল আর কি, ওই জল গরম করে চিকুকে স্নান করিয়েছিলাম। আর আজকেই ভাবলাম এর মধ্যে একটুখানি ডিম আর আলুটা সিদ্ধ করে নিই, তাহলে চটজলদি হয়ে যাবে। আর আজকে না তোমাদেরকে কয়েকটা টিপস শেয়ার করব, এই শীতে ছোটোবেলাতেও কিভাবে আমরা বুদ্ধি খাটিয়ে সংসারে কাজকর্মগুলো চটজলদি করে নিতে পারবো। আর একটু শীতটা ভালোভাবে পড়লে ভেবে আছি প্রত্যেক দিন রাতে রুটি খাবো, কেননা দেখবে শীতের সময় ভাত খেলে যেন আরও বেশি ঠান্ডা লাগে, তখন আর কি ওই রুটিগুলোটাই বেস্ট বলে মনে হয়। তো যাই হোক, আজকে শুধুমাত্র রান্না করেছিলাম উচ্ছে আর কুমড়ো ভাজা করেছিলাম, আর সাথে ডিমের ঝোল, এই ছিল দুপুরের মেনু আর কি। রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে, তারপর আর কি ক্যামেরা অন করেছি, কেননা ওই 1 তরকারি ভাত ডিমের ঝোল কী বা তোমাদেরকে দেখাবো, সেই জন্য অফ ক্যামেরাতে রান্নাবান্না হয়ে গেছে। আর এখন এই যে আমার এই রান্নাঘরটা চটজলদি কীভাবে পরিষ্কার করে নিই। আর আমি না একটুখানি হিসেব করেই চলি আর কি, কেননা একা সংসারে দেখবে একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্ম না করলে কিন্তু হয় না। এদিকে যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ সমস্তটা আমি এরকম কাপড় দিয়ে ঢেকে রাখি, জানি দেখতে খুব একটা ভালো লাগে না, তবে নিজের কাজের সুবিধার্থে কিন্তু এগুলো করতেই হয়। এতে কিন্তু কন্টেনারগুলো পরিষ্কার থাকে, অতটা কিন্তু তেল চিটচিটে ভাব থাকে না। রান্নাঘরে দেখবে যতই তুমি অ্যাডজাস্ট ফ্যান কিংবা চিমনি লাগাও না কেন, তেল চিটচিটে ভাব থাকবেই থাকবে। তো সেই জন্য আমরা যদি একটুখানি মেনটেনেন্স করি বা অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিই, বা কিভাবে রাখলে সেটাতে অতটা তেল চিটচিটে ভাব আসবে না, তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকে। প্রত্যেক দিন রান্নার শেষে কিন্তু যে কন্টেনারগুলো ব্যবহার করি কিংবা যেগুলো ব্যবহার করি না, সেগুলো কিন্তু একটা সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিই, তাহলে ওই কন্টেনারের উপরে যে তেলের আর কি চিটচিটে ভাব থাকে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যায়। এইভাবে যদি আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারি, তাহলে কিন্তু দেখবে একসঙ্গে অতটাও কিন্তু আমাদের কাজের চাপটা হয় না, তখন থেকে প্রত্যেকটা জিনিসই পরিষ্কার থাকে। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো, দীপা বনু তুমি কি আমাকে ভুলে গেছো, আজকাল তুমি আমার নাম ভিডিওতে আর নাও না। প্রথমেই বলি, তুমি যদি কমেন্ট করো আমি তাহলেই তো নামটা নেব, তাই না? আমি কিন্তু তোমরা যে কমেন্ট করো, বা 2 দিন আগে করো কিংবা কালকে করো, আমি সেই তার নাম কিন্তু পরের ভিডিওতে অবশ্যই বলি। তবে আমি অনেক দিন বাদে তোমার কমেন্ট পেলাম, যেমন দেখো কালকে তুমি কমেন্ট করেছো, আজকের ভিডিওতে তোমার নামটা বলছি। সেরকমই কমেন্ট করলে আমি অবশ্যই সবার নামগুলো আর কি দেখতে পাই, তখনই বলতে পারি। কিন্তু কমেন্ট না পেলে কি করে নামগুলো বলবো বলো? আমার রান্নাঘরের সেলফটা অনেকটাই ছোট, তোমরা তো দেখেছো। ওই পারের দিকটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি, আর এই দিকের সেলফটা একটুখানি অগোছালো হয়ে আছে। প্রথমে ভাবলাম আগে কয়েকটা যে থালা বাসন পড়েছে সকাল থেকে সেগুলো মাজা ঘষা করে নিই, তারপরে আর কি এই পাটটাও মুছে নেব। কয়েকটা কাজ আমার মানে বাইরের উঠোনের দিকে কয়েকটা কাজ আছে আর কি, সেগুলো না মানে আজকে করব কালকে করব করে করাই হচ্ছে না, এমনিতেও বেলা ছোট হয়ে গেছে। যেমন ধরো এই যে বাসন মাজার যে ঝুড়িটা, ভাবছি একদিন গিয়ে বাইরে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। সব সময় তো কন্টিনিউ এখানে বাসন রাখা হয়, একটা দেখবে জলের একটা আয়রন থেকে যায়, হলুদ হলুদ ভাব চলে আসে, নিচের দিকটা একটা হলুদ স্পট পড়ে এসছে। তো যেই চোখে পড়েছে এখন মনে হচ্ছে কতক্ষণে এটা আমি পরিষ্কার করব, সেটাই আর কি মনে হচ্ছে। তো ভাবলাম কালকে ভাবছি চিকুর একটা খেলনার গাড়ি আছে, বড় গাড়ি, সেইটা আর এই ঝুড়িটা বাইরের যে উঠোন আছে সেখানে বসে একটু পরিষ্কার করে নেব।
আর আগের ভিডিওতে রূপা বণিক আইডি থেকে এক দিদিভাই বলেছিলে, দীপা তোমাদের ওখানে কি ফিল্টার পাওয়া যায় না? আমাদের ত্রিপুরাতে এখানে প্রত্যেকের ঘরে ঘরে ফিল্টার। প্রথমেই বলি ফিল্টার পাওয়া গেলেও হ্যাঁ অবশ্যই ফিল্টার পাওয়া যায়, তবে এখানে ওই টাইম কলের যে জলগুলো সেগুলো আমাকে নিয়ে খেতে হবে ফিল্টার করে। তবে ওই জলটা চিকুর জন্য ভালো হবে কি না সেই ভেবে না আমরা ওই সমস্ত জল খাই না। একমাত্র ফিল্টারে কিন্তু জল অতটাও ফিল্টার হয় না, একমাত্র অ্যাকোয়াগার্ডের জল খাওয়া সবথেকে বেস্ট বলে মনে হয়। সেই জন্য আমরা কোনো রকম এদিক ওদিক না ঝামেলায় গিয়ে এই কেনা জলই আর কি খাচ্ছি সবাই আর কি বলতে পারো। তবে ফিল্টার নিলে নেওয়া যায়, তবে আমাদের বাড়ির সামনে কিন্তু কোনো রকম যে কল হয় 1000 ফুটের যে কলগুলো হয় সেগুলো কিন্তু নেই। ওই জন্য এখানে সবাই কেনা জল খায় কম বেশি, আর প্রত্যেকের বাড়িতে এখানে কিন্তু সবার অ্যাকোয়াগার্ড লাগানো। ওদিকে আমার রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি হয়ে গেছে। শীতের এই ছোটোবেলাতে যে কাজগুলো সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেগুলো কিন্তু সকাল সকাল করে নিতে হবে, আর অনেক সকালেই কিন্তু ঘুম থেকে উঠতে হবে। তো এই যে দেখো এখানে পেঁয়াজটা ছোট ছোট পিস করে নিয়েছি, এগুলো পেস্ট করে রাখবো না, আর এটা এইভাবে রেখে দিয়েছি গোটা। আর আদা দেখো এরকম এক প্লাস্টিক ছোট বাটি ভর্তি করে নিয়েছি, আদা পেস্ট করব। আর এটার মধ্যে রয়েছে রসুন। আচ্ছা ওটা ললিপপ, ওটা ললিপপ ওটা স্পুন। আর এই যে দেখো পুরো রসুনগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এটাকেও পেস্ট করে নেব। মোটামুটি আমার 5-6 দিন খুব ভালোভাবে হয়ে যাবে। আর এটার মধ্যে আমি সমস্ত মশলা রাখি, এটাতে কিন্তু অনেকটাই হেল্প হবে। আর এই স্পুনগুলো এর মধ্যে থাকে আর কি। তো চলো মিক্সিও রেডি করে নিয়েছি, এবার ঝটপট এগুলোকে পেস্ট করে নেওয়া যাক। যেটা বলছিলাম আর কি, সকাল সকাল উঠে যে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আগে সেরে নিতে হবে। যেমন ধরো রান্না করা, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু করে নিতে হবে, তাহলে দেখবে অনেকটাই নিশ্চিন্ত হব। আর আমার তো ঠাকুর পুজো সেরকম করতে হয় না, চিকুর পাপাই করে যায়, সেই দিক থেকে আমি নিশ্চিন্ত বলতে পারো। আর এই শীতের সময় যেটা আর কি সবথেকে অলসতা মনে হয় সকালে উঠে রান্না বান্না করা, তো সেই জন্য যাতে চটজলদি আমি রান্না করে নিতে পারি, তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ রেডি করে নিয়েছি এক সপ্তাহ। আর পেঁয়াজগুলো এইভাবেই রেখেছি, আর একটুখানি সর্ষের তেল মিশিয়ে দেব, তাহলে হচ্ছে কি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আমার কোনো একটা বন্ধু আর কি এই টিপসটা আমাকে দিয়েছিলে, তো এইগুলো আর কি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ললিপপ। চল এটা বন্ধ করে আর ফ্রিজে রেখে দেব। দেখো আমার তো এক সপ্তাহের মতন মশলা একদম রেডি করে নিয়েছি। এই শীতের দিনে কিন্তু ঝটপট রান্নাবান্না আমার হয়ে যাবে। আর প্রত্যেক বছর দিওয়ালিতে চিকুর পাপাদের অফিস থেকে এরকম মিষ্টি পাঠায়। আগের বছর তো 2-3টে প্যাকেট পাঠিয়েছিল, এবারে এরকম বড় 1 প্যাকেট মিষ্টি আর ছোট একটা শনপাপড়ি এই দিওয়ালি উপলক্ষে দেয়। আর এই ব্র্যান্ডের মিষ্টিগুলো খেতে অসাধারণ হয়, তবে এবারে প্যাকেটটা একটু তুলনামূলকভাবে ছোট, সেটাই আর কি ওকে বলছিলাম। তো চলো এগুলো আর কি আমি ফ্রিজে রেখে দেবো। এরপর যেহেতু ধানতেরাস আসছে, ভগবানকে তাহলে আগেই মিষ্টি প্রসাদগুলো করে দেব, তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করব। আর এই যে ছোট্ট একটা শনপাপড়ির প্যাকেট। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, আবারও দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। চলো টাটা।